এই বামেদের মধ্যে জোটে যে ক্রমাগত জট পাকাচ্ছে সেই খবর দেব। ফরওয়ার্ড ব্লক সাফ জানিয়ে দিয়েছে আইএসএফ এর সঙ্গে তারা কোনোভাবেই জোট করতে রাজি নয়। কংগ্রেস তো আগেই বলে দিয়েছে যে তারা একলা লড়বে। আর এই নিয়ে বামফ্রন্টের মধ্যে তীব্র মতবিরোধ, সেলিমের সঙ্গে প্রচণ্ড কথা কাটাকাটি ফরওয়ার্ড ব্লক নেতাদের। আর এমনই কথা কাটাকাটি মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ফরওয়ার্ড ব্লক নেতারা। সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন এক রাহু গেছে আর একটা আছে, অর্থাৎ আইএসএফ এখনো আছে, আমরাই শুধু লড়বো। আর এই সব এক একজনকে নিয়ে তো প্রায় শেষ হয়ে যাবার মতো অবস্থা। তখন পাল্টা মোহাম্মদ সেলিম বলেন একসময় অশোকবাবু কেন গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, ব্যাস এতেই নরেন চট্টোপাধ্যায় মেজাজ হারান, তারপর বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান। অতীতের নির্বাচনগুলোর মতো একটা জায়গায় ধারাবাহিকতা বজায় রেখেছে বামফ্রন্টের শরিক দল, এবং সেই শরিক দল হিসেবে সব থেকে বেশি ধারাবাহিকতা বজায় রেখেই সরব থাকছে, সোচ্চার থাকছে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক এবারেও ২৬-এর নির্বাচনের আগে বেঁকে বসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে আসন সমঝোতা নিয়ে। এর আগে আমরা দেখেছি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে নরেন চট্টোপাধ্যায় একাধিক মন্তব্য করেছিলেন। আর সেই কংগ্রেস যখন তারা জানিয়ে দিয়েছেন তারা একলা লড়াই করবেন, তখন কোট আনকোটভাবে অন্য আরেক রাহু হিসেবে তকমা দিচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে সিপিআইএমের আসন সমঝোতার বিষয়টা তিনিই মেনে নিতে চাইছেন না, এবং বলছেন একমাত্র পরীক্ষিত শক্তি বামফ্রন্ট, তাই বামফ্রন্টকেই প্রাধান্য দিতে হবে সিপিআইএমকে। এই জায়গায় জোটে যখন জটিলতা তৈরি হয়েছে, সেই সময় অগ্নিশর্মা হয়ে বেরিয়ে যাচ্ছেন নরেন চট্টোপাধ্যায় এই আলিমুদ্দিন স্ট্রিটের বৈঠক থেকে। আলিমুদ্দিন স্ট্রিট আদতেও সেই বেরিয়ে যাওয়াকে ভালোভাবে তো দেখেনি, বরং নির্বাচনে তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী শক্তিগুলোকে এককাট্টা করার বিষয় এবার অন্তত তারা জানিয়ে দিয়েছেন তাদের অবস্থান স্পষ্ট। যারা এই বৃত্তে আসতে চাইবেন বামফ্রন্টের সঙ্গে এবং অবশ্যই সিপিআইএমের সঙ্গে, যারা তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী শক্তি, তাদেরকে নিয়ে তারা বৈঠক করবেন, আলোচনা করবেন। সিপিআইএমের অবস্থান সিপিআইএমের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, তবে আসন সমঝোতার বিষয় নিয়ে এখনও একাধিক আলোচনা যে হবে তাও তারা বলছেন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। আর এই নিয়ে দুজনের সঙ্গেই কথা বলেছিলাম আমরা, মোহাম্মদ সেলিম এবং নরেন চট্টোপাধ্যায়। কি বলছেন তারা এই জট নিয়ে, শোনাই। নরেন্দা, কি বক্তব্য, কি এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কি সমস্যা হচ্ছে? বামফ্রন্টগতভাবে লড়াইয়ের পক্ষে আমরা চাই বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করুক। এখন যদি কারোর মনে হয় কাউকে নিয়ে এসে শক্তি বাড়াতে পারবে, তারা বাড়াক, আমাদের কোনো আপত্তি নেই, তারা তাদের মতো করুক। পশ্চিমবঙ্গ মানুষ অন্যান্য সংগঠন থেকে ভোট দেয়নি তো, বামপন্থীদের বিশ্বাস করে, বামপন্থীদের ওপর ভরসা করে। আমার সংশয় হচ্ছে যে কেন এইসব বামফ্রন্টের বাইরে শরিকদের দিকে আমাদের হাত বাড়াতে হচ্ছে, এতে কোনো লাভ হয় না। একটা রাহু বলতে বোঝাতে চেয়েছি কংগ্রেস গেছে, আর একটা ঢুকেছে, আর একটা এখন আইএসএফ। এখনও তো বৈঠক চলছে, আলোচনা করব, মোহাম্মদ সেলিমের সঙ্গেও আলোচনা করব। একটা আসন্ন হতে এই জন্যই হয়, একটা নির্বাচনকে কেন্দ্র করে হয়। এই জন্যই আমরা বারবার বলেছিলাম যে বিজেপি এবং তৃণমূল বিরোধী যারা অবস্থান স্পষ্ট করবে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হবে। আগে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হয়, তারপরে পার্টিতে আলোচনা হয়, তারপরে বামফ্রন্টে আলোচনা হয়, তারপরে সহযোগী হবে কি হবে না। এইভাবেই গতবারে আইএসএফ নতুন দল তৈরি হয়েছিল, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছিল, তারপরে বামফ্রন্টের সঙ্গে একটা আসন রাখা হয়েছে। আর যখন বামেদের মধ্যে জোট নিয়ে এই সমস্ত আকচি বাড়ছে, তখন তৃণমূল কংগ্রেসে জয়প্রকাশ মজুমদার কি বলছেন, শোনাই। এর সঙ্গে জোট, ওর সঙ্গে জোট, কোনোটারই বিয়ে পাকা হয়নি, সব লিভ-ইন সম্পর্ক। এখন তারা চেষ্টা করছিল সেলিম বাবু গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে লিভ-ইন সম্পর্ক একটা করার জন্য, তারপর ওদিকে আইএসএফ এর সঙ্গে আছিরা বিজেপির বিরোধিতা না করে তৃণমূলের বিরোধিতা করে, এবং কার্যত বিজেপির বিরোধিতা না করার ফলে পশ্চিমবঙ্গের বিরোধিতা ওরা একদিক দিয়ে করে দেয়। লেফট ফ্রন্টের সব পার্টি, সিপিএম এর বিশেষ করে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে। আলিমুদ্দিনে বামফ্রন্টের সভায় তীব্র মতবিরোধের আবহে এবার আলিপুর দুয়ারেও জোটে ফাটল।
2011 সাল পর্যন্ত জেলার যে 4টে আসনে লড়াই করত আরএসপি, 2026-এর ভোটে আসনগুলোই চায় আরএসপি। সাংগঠনিক দিক থেকে তারা অনেক ভালো জায়গায়, এই যুক্তি দিয়ে পাল্টা ওই আসনের দাবি জানিয়েছে সিপিএমও। সব মিলিয়ে এবার আরএসপি সিপিএম জোট পুরো ঘেটে গ বামফ্রন্টের মধ্যেই। আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠকে সিপিএমের মোহাম্মদ সেলিম, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়ের তর্কাতর্কি নিয়ে যখন তোলপাড় কলকাতা, তখন উত্তরীয় জোটে ফাটল ধরার অবস্থা। আলিপুরদুয়ার জেলায় এবার আসন রফা নিয়ে লেগে গেল সিপিএম আরএসপির দ্বন্দ্ব। বাম জমানায় অবিভক্ত জলপাইগুড়ি জেলার অংশ ছিল আলিপুরদুয়ার। 1977 সাল থেকে আলিপুরদুয়ারের চা বাগান এলাকায় সংগঠনের কাঁধে ভর করে এক টানা জিতত আরএসপি। কিন্তু সমস্যার সূত্রপাত 2011 সালে বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যাওয়ার পর। যদিও সেবার আলিপুরদুয়ারের 5টি বিধানসভার 4টি ছিল বাম শরিক আরএসপির হাতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গোটা রাজ্যেই দুর্বল হতে শুরু করে বাম দলগুলির সাংগঠনিক শক্তি। ব্যতিক্রম নয় আলিপুরদুয়ারের আরএসপি। পরবর্তীতে কংগ্রেসের সঙ্গে সিপিএমের সখ্যের জেরে বাম কংগ্রেস জোটের সময় আলিপুরদুয়ারে আরএসপির ভাগের আসন চলে যায় কংগ্রেসের হাতে। আসন্ন বিধানসভা ভোটে যখন কংগ্রেস একলা চলার সিদ্ধান্ত নিয়েছে, তখন আলিপুরদুয়ার ফিরে পেতে মরিয়া আরএসপি। আর সেখানেই বাদ সেধেছে সিপিএম। তাদের পাল্টা দাবি, আলিপুরদুয়ার জেলায় 5টি বিধানসভাতে সাংগঠনিক দিক থেকে বাম দলগুলির মধ্যে সবার আগে সিপিএম। যে আলিপুরদুয়ার 5টা বিধানসভাতেই হচ্ছে গিয়ে বামপন্থী দলগুলির মধ্যে সিপিএম এর অবস্থা ভালো, মানে অন্য ওদের তুলনায় ভালো সাংগঠনিক রাজনৈতিক সমর্থনের ভিত্তি যদি বলেন। কংগ্রেস দলের সঙ্গে আমাদের বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং না হলে আমরা এই সিট আমরা সিপিএম মনে করি যে এটি আমাদের প্রাপ্য হওয়া উচিত। সিপিএমের দাবি মানতে রাজি নয় আরএসপি। 2011 সাল পর্যন্ত জেলার যে 4টি আসন তারা লড়াই করত, 2026 সালের বিধানসভা ভোটে সেই আসনগুলিতে প্রার্থী দিতে চায় তারা। আমরা পরিষ্কার, আমাদের যে 4টা সিট আমরা বিগত দিনে নির্বাচনে প্রার্থী দিয়েছিলাম। বামফ্রন্টগতভাবে যদি লড়াই হয়, আমরা বলেছি যে 4টা সিটেই আমাদের প্রার্থী দেওয়ার মতন জায়গাতে আমরা আছি। সাংগঠনিক দিক থেকে সবাই দুর্বল হয়েছি, আমরা অবক্ষয় আমাদের হয়েছে, অনেকটা চেষ্টা করা হয়েছে, চেষ্টা করা হচ্ছে যে গুছিয়ে গেছি আমরা কিছুটা আগাতে পারি কিনা। মন বুঝতে হুমায়ুন কবিরের সঙ্গে আনঅফিসিয়াল বৈঠক, কংগ্রেসের সঙ্গে জোট চর্চা কিংবা নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা। সম্প্রতি আলিবুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠকে এই ইস্যুগুলিতে সিপিএম দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম। পরিস্থিতি এমন হয় যে সেলিমের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে বৈঠক ছেড়ে উঠে যান ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। 1977 সাল থেকে মসৃণভাবে এগিয়ে চলা বামফ্রন্টেও মতভেদের ফাটল। আসন ইস্যুতে আলিপুরদুয়ারে সিপিএম আরএসপির দ্বন্দ্ব সেই ফাটলকেই আরো চওড়া করবে না তো? তপন দেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। ঝন্টু বাবু, আমরা প্রত্যেক ভোটেই দেখেছি বামেদের মধ্যে একটু মতান্তর হয়, কিন্তু পরে আবার মিটেও যায়। কিন্তু এইবারে যা পরিস্থিতি হচ্ছে, এই মতান্তরে আদতে নিজেদের আরো ক্ষতি হবে না তো? বামেদের শেষের সময়টায়, আমি আলিপুরদুয়ার জেলার ছেলে, আমি তোমার ওই প্রতিবেদনটাই ধরে নিয়ে বলছি, তা বলয়ে কিন্তু আরএসপির একটা বড় সাংগঠনিক ভিত্তি ছিল। জকিম বাক্সলা দিনের পর দিন ফুল ভোটে ওখানে জিততেন আরএসপির। আলিপুরদুয়ার তখন জেলা হয়নি, কিন্তু সাংসদ পদটা উনি জিততেন। তো আমি বলছি যে এই সম্পর্কগুলো আমরা অনেক কিছু বলি কসমেটিক ভাবে, অনেক কিছু যে বাম জোটে পারস্পরিক লেনদেন বোঝাপড়াটা খুব ভালো, কিন্তু বাস্তব ক্ষেত্রে বাম জোটের অন্যতম দাদা সিপিএম এর কাছে কার্যত এরা ভিত্ত এবং মালিকের সম্পর্কে বিরাজিত ছিল। লাস্ট 2 দশকের ইতিহাসটা তুমি তাকিয়ে দেখো, তারা বেরোতে পারতো না। তাদের তখন বেরোলে হয়তো আরএসপি সিপিআই এর ফরওয়ার্ড ব্লকের স্বাধীন অস্তিত্বটা হয়তো টিকে যেত, ঠিক। কিন্তু যেহেতু বেরোতে পারেনি, আজকে তারা নিঃস্ব, অপান্তেয় সমাজে। ফলে আজকে যখন ওরা একটু ঘুরে দাঁড়াতে চাইছে, নিজস্ব সাংগঠনিক যতটুকু ভিত্তি আছে তাতে যদি সামান্য ভোট পায়, যদি বৃহত্তর বাম জোটের দিকে এগোতে চায়, সেক্ষেত্রেও বামপন্থীদের বাম জোটের অন্যতম দাদা সিপিআইএম এর সেই বাধা। আচ্ছা বলো, যে সিপিআইএম এর কেরলের 9 সালে তৎকালীন দিক থেকে বেরিয়ে আসা। ঝন্টুবাবু, অডিওতে একটু সমস্যা হচ্ছে, আমি আপনার কাছে আবারও আসবো। আমি পরের ইস্যুতে চলে যাই বরঞ্চ।
এরকম একটা খবর আমার কাছে অন্তত এসছে যে অনেকেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আজকে থেকে ঢুকতে শুরু করে দিয়েছে, ওই বর্ধিত টাকা। আর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ার পরেও মালদায় তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন সংখ্যালঘু অন্তত 500 পরিবার। এখান থেকে প্রশ্ন তুলছেন অনেকে, তাদের কি সংখ্যালঘু মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে মুখ ফেরাচ্ছেন নাকি? 26-এর বিধানসভা নির্বাচনে কি মিম ফ্যাক্টর হবে নাকি? শোনায় কি বক্তব্য তাদের। আচ্ছা, কেন ছাড়লেন? পার্টি কেন ছাড়লেন? কেন ছাড়লাম কি, লাইনের বিল অনেক আসছে, আমার বাচ্চাদের পড়া হচ্ছে না, আমার স্বামী বাইরে যাচ্ছে খাটতে, সংসার চলে না, এক মাসে 1000 টাকা দিচ্ছে, কি লাইনের বিল আবার নিয়ে গেছে। লাইনের বিল আসছে অনেক দিচ্ছে, আমার কিছু হচ্ছে না, লাভ হচ্ছে না। মিম পার্টি আপনাদের কাজ করে দেবে? হ্যাঁ, তৃণমূল ছাড়লাম যে আমার স্বামীরা বাইরে খাচ্ছে, বাইরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হচ্ছে, কিছু হচ্ছে না, চাচ্ছি যে এখানে কাজ। 500 টাকা লক্ষ্মী ভান্ডারে বৃদ্ধির পরেও রতুয়া বিধানসভার 500টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম সংগঠনের সঙ্গে যুক্ত হলেন। এই মহিলাদের দাবি 500 টাকা অনুদান তাদের প্রয়োজন নয়, তাদের প্রয়োজন তাদের স্বামীদের চাকরি এবং ছেলেদের চাকরি। শুধু তাই নয়, এলাকার উন্নয়নের জন্য তারা সোচ্চার হলেন। মূলত তৃণমূল কংগ্রেসের শাসনে তারা বঞ্চিত হয়েছেন, এমনটাই তাদের অভিযোগ। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মালদা জেলা জুড়ে। মালদা থেকে ক্যামেরায় আবু কালাবাজারের সঙ্গে রণজয় সিংহ, জি24 ঘন্টা। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প শুধু তো সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু প্রচুর মহিলা এতে উপকৃত হন এবং এটা বড়সড় ভোট ফ্যাক্টর বলেও এতদিন চর্চা হয়েছে। তারপরেও কেন এই ধরনের ঘটনা, তা নিয়ে তো আবার নতুন করে চর্চা শুরু হচ্ছে। কি বলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই তৃণমূল থেকে মিমে যোগদান নিয়ে, শোনাই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য প্রচুর উন্নয়ন করেছেন। মিম পার্টি বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা মানুষকে মিথ্যা কথা বলছে, মিথ্যা পয়সা দিচ্ছে, দিয়ে একটা নাটক করছে, নাটক করে তারা মানুষকে জড়িয়ে করার চেষ্টা করছে। এই নাটকে চিড়ে ভিজবে না। মিম পার্টি এই পরিযায়ী পাখির মতো ভোটের আগে আসে এবং ভোট চলে তারা উড়ে যায়, তখন আর এদেরকে খুঁজে পাওয়া যাবে না। তাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। শতাধিক মুসলিম সংখ্যালঘু ভাইরা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে মিমে জয়েন করেছে। সংখ্যালঘু মুসলিম ভাইরা বুঝে নিয়েছে যে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো উন্নতি, অগ্রগতি এবং সার্বিকভাবেই সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়নের কাজ মমতা ব্যানার্জি করেনি। তাই এরই প্রতিফলন হচ্ছে 2026-এ নিশ্চিত তৃণমূল কংগ্রেসের যেমন সংখ্যালঘু ভোট ব্যাংক নষ্ট হচ্ছে, পাশাপাশি ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক কিন্তু শক্তিশালী হচ্ছে। সংখ্যালঘু রাষ্ট্রবাদী প্রচুর মুসলিমরা আছে যে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতবার মনে আছে মালদায় গিয়ে বলেছিলেন এবার কিন্তু তার ফজলি আম চাই, আর সেবার আম চাওয়ার দাবি করেছিলাম, আর তারপরে রেজাল্ট আমরা জানি, তারপরে এই পরিস্থিতি। গতবারে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন একবার আপনাদের মনে করিয়ে দিই নতুন করে। কি মালদা এবার দেবেন তো? একটু ফজলি আম খাওয়াবেন তো? বিজেপি কংগ্রেস সিপিএম অনেক খেয়েছে, আমরা কিন্তু খাইনি। আমায় কিন্তু এই নির্বাচনে ফজলি আম দিতে হবে মালদাকে। আম এবং আম সত্য দুটোই চাই। আর অন্যদিকে কংগ্রেস ওই জোটের বিষয় আবার ফিরে আসি, যেখানে বিধানসভা নির্বাচনে একলা চলার নীতি কংগ্রেসের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। আর কংগ্রেস যদি একলা চলে, মালদা নিয়ে যখন আলোচনা করছি, মালদায় কার সুবিধা হবে? 2021 সালে মালদায় 12টার মধ্যে একটাও পায়নি কংগ্রেস। 21-এর কথা বলছি, বিধানসভা ভোট। আর বামেদের সঙ্গে জোট করেও খাতা খুলতে পারেনি কংগ্রেস। গনি খান চৌধুরীর খাসতালুক সুজাপুর কেন্দ্রেও তৃণমূলের কাছে হেরেছে কংগ্রেস। 26-এর বিধানসভায় কংগ্রেস যদি একলা লড়ে, সুবিধা কার? তৃণমূল নাকি বিজেপির? নাকি এই তালে গোলে সুবিধা পাবে মিমের মতো দলগুলো? কংগ্রেস এককভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে। তো সেই ক্রাই অ্যান্ড ডিমান্ড অফ দি বেঙ্গল পিপুল, কংগ্রেসের কর্মীরা সিদ্ধান্ত নিচ্ছে একা লড়াই করে পশ্চিম বাংলার উন্নয়নের কথা বলতে। এবং আমাদের প্রথম প্রায়োরিটি
পশ্চিমবাংলার উন্নয়ন এবং পশ্চিমবাংলায় যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে প্রতিবাদ। এখন যদি কংগ্রেসের শিক্ষা না হয় তাহলে কবে শিক্ষা হবে আমি জানি না, কারণ মমতা ব্যানার্জি যে মই ধরে গাছে ওঠেন, গাছে উঠে প্রথমে লাত মেরে সেই মইটাকে ফেলে দেন। কোনো হিল্লি দিল্লি না, বাংলার সব মানুষ যদি এক কাট্টা হয় তাহলে আমরা এই বাংলার জন্য কোনো 56 লাগবে না, কোনো 356 লাগবে না, নবান্নকে আমরা শায়েস্তা করতে পারি। ঘন্টা বেজে গেছে, যুদ্ধ ঘোষণা আমরা করছি। এটা লড়াই, এটা যুদ্ধ, এই লড়াই আমাদের জিততে হবে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রণজয় আমাদের প্রতিনিধি রয়েছেন মালদা থেকে, সরাসরি রণজয়ের কাছে যাব, হাওয়াটা একটু বোঝার চেষ্টা করি। রণজয়, সব্যসাচী, গতকালকে যখন এই ঘোষণা করা হয় তখন কংগ্রেস কর্মী যারা রয়েছেন, মালদা জেলার যারা নেতৃত্ব রয়েছেন, তারা উজ্জীবিত হয়েছেন যে পুনরায় কংগ্রেস একক ক্ষমতায় এই মালদা জেলা সহ রাজ্যের 294টি আসনে লড়াই করবে। কিন্তু কার্যত সেই শক্তি কি রয়েছে, এই প্রশ্ন যখন করা হয় কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন ক্ষমতা তাদের রয়েছে, সেই ফলাফল দেখা যাবে নির্বাচনের পর। কিন্তু 2026 সালে যে 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে কিন্তু দেখা গেছে বামের উপর ভর করে কংগ্রেস মালদা দক্ষিণ আসনটি ছিনিয়ে নিতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেস সেখানে 3 নম্বর পজিশনে যায়। এবং 2021 সালে যদি দেখা যায় বাম কংগ্রেস জোট মিলে কিন্তু মালদা জেলায় 12টি আসনের মধ্যে 1টি আসন দখল করতে পারেনি। ফলে কংগ্রেসের যে শক্তি তা যে কয়েক বছর ধরে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয় কিন্তু ক্রমাগত আরো ক্ষয় হতে শুরু করেছে। ফলে এই 2026-এ যখন এখানে তৃণমূল কংগ্রেস তাদের শক্ত মাটি তৈরি করে ফেলেছে, পাশাপাশি বিজেপির যে সংগঠন সে তাও শক্তিশালী হয়ে উঠেছে এবং এক্ষেত্রে কংগ্রেসের সেই সমর্থন বা কংগ্রেসের সেই শক্তি রয়েছে কিনা তা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক ধন্যবাদ রণজয়। আর বিজেপি তৃণমূলের বক্তব্য শোনাই আপনাদের। পার্টি হয়তো পেয়ে যাবে, জনসমর্থন কতখানি পাবে সেটা তো কোশ্চেন মার্ক। তবে আমার মনে হয় কংগ্রেসের আইডেন্টিটিটা লোকে ভুলে যাচ্ছে আস্তে আস্তে বাংলায়। সেখানে সিপিএম এর উপর ভর করে কংগ্রেস চলা এটা লজ্জাস্কর। তবে এটা জেনে রাখবে, বাংলায় মানুষ একজনকেই চিনে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূলের ক্ষতি হবে না, যেটা সম্ভাবনা কি রয়েছে কোনো ক্ষেত্রে সেটা তো আগামী দিনে বলবে মানুষ। 15 বছরে মমতা ব্যানার্জির সরকার যে দুর্নীতি করেছে, এই দুর্নীতি আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় এর প্রচার আমরা করছি। সেই জন্য কে 294 আসনে করলো, কে দোকান নতুন ভাবে খুললো, কে দল ভারতবর্ষের অন্য জায়গা থেকে আসলো, এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই। এই যা সমীকরণ নিয়ে যারা চিন্তা ভাবনা করছে এটা তাদের ব্যাপার। তাদের সর্বভারতীয় নেতাদের যে আচরণ, যে কথাবার্তা, মানুষের সঙ্গে যে জনসংযোগ, তাতে তো কংগ্রেস পার্টি মুছে যাওয়ার কথা, আরো মুছে যাবে। কার সুবিধা হবে এটা নিয়ে ঝন্টু বাবু কি ভাবছেন? ঝন্টু বাবু, আপনার অডিও এখনো সমস্যা আছে। না, ঝন্টুর অডিওতে এখনও সমস্যা হয়েছে, নেটওয়ার্কে ইস্যু হচ্ছে। যদিও আমরা পরে নিশ্চয়ই আসবো ঝন্টুর কাছে। তবে তবে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে তো চর্চা চলবেই, চর্চা চলুক। আমরা পরের ইস্যুতে চলে যাই। বিধানসভায় যেখানে রীতিমতো হই হট্টগোল আজকে দিনভর। আমরা যখন সংখ্যালঘু নিয়ে কথা বলছি এই ইস্যুই উঠেছে বিধানসভায়। অগ্নিমিত্রা পাল ভার্সেস ফিরহাদ হাকিম, সংখ্যালঘু বিতর্ক আছে, রীতিমতো বিধানসভা তপ্ত। অগ্নিমিত্রা পলের মন্তব্য বিতর্ক। কি বিতর্ক? অগ্নিমিত্রা পল বলেছেন ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের কাজ। আর এরপরেই হইচই বেঁধে যায়। অগ্নিমিত্রার মন্তব্যের প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। স্বাধীনতা আন্দোলনে বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন, সব সংখ্যালঘু ক্রিমিনাল নয়, পাল্টা অগ্নিমিত্রাকে দেন ফিরহাদ হাকিম। স্লোগান পাল্টা স্লোগান, হইচই বিধানসভায়। মহাশয়, আপনার দল, আপনার সরকার মুসলমানদের ভুল বোঝাচ্ছেন, তাদেরকে ব্যবহার করছেন, ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছেন। এটাকে চ্যালেঞ্জ দিচ্ছি। আপনার সাহস থাকে ফিরহাদ হাকিম মহাশয়, আমি সংবাদ মাধ্যমে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই 15
পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস বেরিয়েছে তার তালিকা দিন। আর কতজন আপনার সম্প্রদায় থেকে কতজনকে আমরা ক্রিমিনাল আপনি বানিয়েছেন আপনার সরকার, তার একটা তালিকা দিন। আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিমিনাল নই। এরা অপরাধী। ভারতের ইতিহাস পড়েনি, গণতন্ত্রের পড়েনি, ধর্মনিরপেক্ষতা পড়েনি। এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এরা অযোগ্য। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। হিন্দু মুসলমান আজকে বাঙালির কিছু করা যাবে না। সংবিধান বিরোধী, গণতন্ত্র ওখানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া হচ্ছে। এবার আসন্ন ভোটে বুথের সুরক্ষায় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। বিধানসভা নির্বাচনে বুথের নিরাপত্তা পর্যবেক্ষণে এনবিসিসি। পশ্চিমবঙ্গে বুথের নিরাপত্তা পর্যবেক্ষণে এনবিসিসি এমনই কলকাতা হাইকোর্টকে জানালো জাতীয় নির্বাচন কমিশন। এর আগে বুথের নিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থ মামলা দায়ের করেন শ্রমিক ভট্টাচার্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।